নমস্কার সকলকে। তো আজকে আমরা আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করব। শুধুমাত্র এখানে কিন্তু কোশ্চেন আর অ্যান্সার নেই, এর সাথে অনেক এক্সট্রা টপিকস আছে, যে এখান থেকে কিন্তু প্রচুর ভ্যারাইটিস অফ কোশ্চেন্স কিন্তু এখানে আলোচনা হয়ে যাবে। এটা যে শুধু এনটিপিসির জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু নয়, এটা আসন্ন যে ডাব্লিউবিসিএস এক্সাম আছে, যে কোনো এক্সামের জন্যেই কিন্তু এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এরা কিন্তু বিভিন্ন এক্সামের কোশ্চেন কিন্তু অনেক সময় রিপিট করে। তো শুরু করা যাক ফার্স্টেই। উইচ শর্টকাট সিলেক্টস অল কন্টেন্ট ইন এ ডকুমেন্ট? তাহলে একটা ডকুমেন্টের প্রত্যেকটা কন্টেন্টকে সিলেক্ট করার জন্য আমরা কী করে থাকি? কন্ট্রোল এ, ঠিক আছে? কন্ট্রোল এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, অন উইচ রিভার, আচ্ছা হ্যাঁ, অন উইচ রিভার ইন ইন্ডিয়া ইজ দ্য ন্যাশনাল ওয়াটারওয়ে, এক মিনিট আমি কালিটা জাস্ট চেঞ্জ করে নিই, ন্যাশনাল ওয়াটারওয়ে 57 ডেভেলপড। তাহলে ন্যাশনাল এই ওয়াটারওয়ে এগুলো কিন্তু মনে রাখতে হবে। ন্যাশনাল ওয়াটারওয়ে 57 যেটা, সেটা কোন নদীর উপরে আছে? সেটা হচ্ছে কপিলি রিভার। এই কপিলি রিভারটা কোথায় আছে? আসামে আছে কিন্তু, হ্যাঁ, কপিলি রিভার আছে আসামে। ব্রহ্মপুত্রর একটা কিন্তু ট্রিবিউটারি হচ্ছে এই কপিলি রিভার, ঠিক আছে? সাউথ ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্রা হচ্ছে এই কপিলি রিভার। নেক্সট কোশ্চেনে চলে আসি। হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ আ প্রমিনেন্ট ডিসাইপল অফ রামানুজাস Sri Vaishnava tradition who played a significant role in spreading its bhakti teachings to North India? তাহলে রামানুজার ডিসাইপল যিনি, রামানুজা শ্রী বৈষ্ণব ট্র্যাডিশনের ডিসাইপল হচ্ছেন কে? না, রামানন্দা। ইনি কিন্তু নর্থ ইন্ডিয়াতে এই ভক্তি মুভমেন্টটাকে পপুলারাইজ করেছিলেন, ঠিক আছে? আর সাউথ ইন্ডিয়াতে করেছিলেন কিন্তু রামানুজা। তাহলে সাউথ ইন্ডিয়াতে করেছেন রামানুজা, আর ওনারই ডিসাইপল হচ্ছে রামানন্দা। ইনি নর্থ ইন্ডিয়াতে কিন্তু এই ভক্তি টিচিংসটাকে স্প্রেড করেছিলেন। নেক্সট, which system has become a cornerstone of government development policy and is tied to most rural development programs? তাহলে গভর্নমেন্টের কোন পলিসিটা, যেটা বেসিক্যালি হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটা কর্নারস্টোন, মানে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা, ঠিক আছে? আমরা সবাই জানি ওই মানরেগা, ঠিক আছে? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, এটাই কিন্তু এই 100 দিনের কাজ, যেটা আমরা বলে থাকি 100 ডেজের যে ওয়েজেস, সেইটা কিন্তু এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, এটাই কিন্তু ভীষণভাবে রুরাল ডেভেলপমেন্টকে কিন্তু হেল্প করেছে। নেক্সট হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান, যেটা সেটা আমরা জানি, এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার, এর সঙ্গে রুরাল ডেভেলপমেন্টের কোনো ইয়ে নেই। আর মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্পাওয়ারমেন্ট স্কিম, এটা ভুল আছে, এটা নয় কিছু। আর পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা রেশনিং, যেটা খাবার, যেটা ফুড সাপ্লাই যেটা দেওয়া হয় সেটার জন্য, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান নাম্বার বি। নেক্সট, স্পেশাল অ্যাড্রেস ডেলিভার্ড বাই দ্য প্রেসিডেন্ট টু বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট। আমি পলিটির আমি খুব ক্রিস্প একটা আমি পড়িয়ে দেবো, ঠিক আছে? ওখান থেকে পড়লে আমি বেসিক্যালি লক্ষ্মীকান্ত থেকে আমি পড়াবো, একদম হাতে লেখা নোটস টাইপের, ঠিক আছে? আমি একদম বেসিক যেগুলো, ওখান থেকে কিন্তু আমি কিন্তু এক্সট্রা কিন্তু বাদ দেবো না, একদম টু দ্য পয়েন্ট, যাতে মনে রাখা যায় সেরকমভাবে আমি পড়িয়ে দেবো। আমি পলিটিটা আমি চেষ্টা করছি, কিন্তু তার জন্য অবভিয়াসলি তোমাদের সাপোর্ট দরকার, ভিউজ দরকার, শেয়ার দরকার, সাবস্ক্রাইব দরকার, ঠিক আছে? আমি কিন্তু ওগুলো চেষ্টা করছি করার, তোমাদের যদি সেরকম সাপোর্ট পাই তবে। আচ্ছা, স্পেশাল অ্যাড্রেস ডেলিভার্ড বাই প্রেসিডেন্ট এক স্পেশাল অ্যাড্রেস ডেলিভার করে কোথায়? না, টু বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্টের বোথ হাউসেই। অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ফার্স্ট সেশন, যখন ফার্স্ট সেশন হয় সেটা শুরুতে একবার করে। আফটার ইচ জেনারেল ইলেকশন, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর যে জেনারেল ইলেকশন হয়, তার যে প্রথম যে ফার্স্ট সেশনটা হয়, তখন শুরুতে প্রেসিডেন্ট কী করে? স্পেশাল অ্যাড্রেস করে, ডেলিভার্ড করে, ঠিক আছে? আবার আরেক সময় হয় অ্যাট দ্য ওপেনিং অফ দ্য ফার্স্ট সেশন অফ এভরি ইয়ার, ইজ মেনশন আন্ডার উইচ আর্টিকেল? তাহলে কোন আর্টিকেল এটা মেনশন করা আছে? আর্টিকেল নাম্বার 87 মেনশন করা আছে, ঠিক আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএসেও কিন্তু এই প্রশ্ন এসেছে, ডাব্লিউবিসিএসেও এসেছে, এনটিপিসিতেও এসেছে। তাহলে দেখাই যাচ্ছে যে শুধুমাত্র এনটিপিসি মানে এনটিপিসি হবে সেটার জন্য নয়, এগুলো এমসিকিউ, এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু এগুলো আসে। নেক্সট, উইচ প্রভিশন অ্যাড্রেস সিটিজেনশিপ ফর পার্সনস হু মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান বিফোর ইন্ডিয়াস কনস্টিটিউশন কমেন্সমেন্ট? তাহলে এই আর্টিকেলের মধ্যে কোন আর্টিকেলটা এই সিটিজেনশিপের, এই আর্টিকেলগুলো সিটিজেনশিপ রিলেটেড, ঠিক আছে? পাকিস্তান থেকে কোনো পার্সন যদি মাইগ্রেট করে চলে আসে ভারতবর্ষে, সেইটা কোন আর্টিকেলে বলা রয়েছে? এটা আর্টিকেল নাম্বার 6 বলা রয়েছে, ঠিক আছে?
আচ্ছা, এখানে বাকি অপশানগুলো আমরা দেখে নিই। আর্টিকেল নাম্বার 5 কী বলছে? সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন যখন শুরু হয় তখন যে সিটিজেনশিপের কথা বলা হয়েছে সেটা আর্টিকেল নাম্বার 5। আর্টিকেল নাম্বার 6 হচ্ছে পাকিস্তান থেকে ভারতবর্ষে আসা। আর্টিকেল নাম্বার 7 হচ্ছে ভারতবর্ষ থেকে পাকিস্তানে চলে যাওয়া। আর্টিকেল নাম্বার 8, এটা WBCS-এ প্রচুরবার এসেছে, আবার NTPC-তেও এসেছে। সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 8 হচ্ছে পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন লিভিং অ্যাব্রড, আমাদের ভারতীয় অরিজিনের মানুষ বিদেশে যদি বসবাস করে তাদের সম্পর্কে আছে। আর আর্টিকেল নাম্বার 10 হচ্ছে কন্টিনিউয়েন্স অফ সিটিজেনশিপ রাইট। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইম্পর্টেন্ট মনুমেন্ট ইনসাইড দ্য দৌলতাবাদ ফোর্ট, মহারাষ্ট্র, ইন্ডিয়া? তাহলে দৌলতাবাদ ফোর্ট যেটা মহারাষ্ট্রতে আছে, সেই এই যে অপশানগুলো দেওয়া আছে, আরেকটা অপশান আছে, হ্যাঁ, এই অপশানগুলোর মধ্যে কোন মনুমেন্টটা দৌলতাবাদ ফোর্টের মধ্যে পড়ে না? জামি মসজিদ পড়ে, ভারত মাতা মন্দিরও পড়ে, চাঁদ মিনারও পড়ে না হচ্ছে সিকান্দারা ফোর্ট। সিকান্দারা ফোর্টটা কোথায় আছে? এটা হচ্ছে টম্ব অফ আকবর, আকবরের যে টম্ব, সেটা হচ্ছে সিকান্দারা ফোর্ট বলা হয়। ঠিক আছে, এটা মুঘল পিরিয়ডের, এটা কিন্তু সাউথে নেই, এটা আগ্রাতে আছে। In the context of India's pre-1991 economic structure, which of the following best characterizes the contradiction between sectoral GDP contribution and employment absorption? আচ্ছা, এই প্রশ্নটার মানে হচ্ছে 1991-এর আগে ভারতবর্ষের যে ইকোনমিক স্ট্রাকচার ছিল এর মধ্যে কোনটা বেস্ট অপশন হবে, যেটা কিনা বলছে দ্য কন্ট্রাডিকশন বিটুইন সেক্টরাল জিডিপি কন্ট্রিবিউশন, মানে জিডিপি যে কন্ট্রিবিউশন হয়েছে, আর এমপ্লয়মেন্ট যে অ্যাবজর্পশন হয়েছে। ঠিক আছে, এর মধ্যে কোনটাতে সব থেকে বেশি গ্যাপিং দেখা দিয়েছে, কন্ট্রাডিকশন দেখা দিয়েছে। ঠিক আছে, মানে বলতে গেলে জিডিপিও বেড়েছে হয়তো কোনো একটা সেক্টরে, যদি সেই সেক্টরে এমপ্লয়মেন্টের জেনারেশনও হয় তাহলে তাদের মধ্যে গ্যাপিং অবভিয়াসলি কম। কিন্তু দেখা গেল কোনো এক মিনিট, এটা মুছি একবার, কোনো একটা সেক্টরে জিডিপি কমে গেছে, ঠিক আছে, কিন্তু সেই সেক্টরে এমপ্লয়মেন্ট মানে মানুষজন সেই সেক্টরে সব থেকে বেশি কাজ করে, তাহলে এদের মধ্যে কী হবে? এদের মধ্যে কন্ট্রাডিকশানটা সব থেকে বেশি হবে, সেটাই জানতে চেয়েছে। ম্যানুফ্যাকচারিং বিকেম প্রাইমারি এমপ্লয়মেন্ট জেনারেটর, এটা কখনোই নয়, ম্যানুফ্যাকচারিং কখনোই প্রাইমারি এমপ্লয়মেন্ট জেনারেটর নয়। এগ্রিকালচার কন্ট্রিবিউটেড ডিক্লাইনিং জিডিপি শেয়ার বাট অ্যাবজর্বড মেজরিটি এমপ্লয়মেন্ট, এইটি হবে। কারণ আমরা কি দেখেছি, আমাদের ভারতবর্ষে pre-1991-এ এগ্রিকালচার সেক্টরে কিন্তু সব থেকে মানুষজন বেশি ইনভলভ ছিল, কিন্তু এগ্রিকালচার সেক্টর থেকে কি আমরা সেই পরিমাণ জিডিপি আমরা জেনারেট করতে পারতাম না। তার মানে ওখান থেকে এগ্রিকালচার সেক্টরটাতে জিডিপি হচ্ছে ডিক্লাইনিং কম, কিন্তু ওইখানে এমপ্লয়মেন্ট কিন্তু সব থেকে বেশি, মানুষজন সব থেকে বেশি ওইখানেই কিন্তু ওই ফিল্ডেই যুক্ত ছিল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেই কিন্তু সব থেকে বেশি কন্ট্রাডিকশানটা দেখা দিচ্ছে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশান নাম্বার বি। আশা করি বোঝাতে পেরেছি। না যদি কেউ বুঝতে না পারো কমেন্ট সেকশানে কিন্তু জানিও অবশ্যই। উইচ টাইপ অফ টাচ স্ক্রিন ফাংশনস বাই প্রেসিং টু ফ্লেক্সিবল লেয়ার্স টুগেদার অ্যালাউইং ইট টু ডিটেক্ট ইনপুট ফ্রম আ নন কন্ডাক্টিভ অবজেক্ট লাইক আ ফিঙ্গার নেল অর প্লাস্টিক স্টাইলাস? ঠিক আছে, এটা হয়ে যাবে রেজিস্টিভ টাচ। রেজিস্টিভ টাচ ব্যাপারটা কি? দুটো ফ্লেক্সিবল লেয়ার, যখন আমরা কোনো কিছু প্রেস করছি দুটো ফ্লেক্সিবল লেয়ার থাকে, ঠিক আছে, সেই ফ্লেক্সিবল লেয়ারগুলোর জন্যে যখন আমরা টাচ করছি সেই মিড পয়েন্টটাকে ওরা ডিটেক্ট করে টাচিংয়ে। ঠিক আছে, সেই টাচিং যে ডিটেক্ট করছে সেটা বেসিক্যালি এটা হচ্ছে নন কন্ডাক্টিভ টাচ, এখানে কোনো কন্ডাক্টিভিটির কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এটা ওই দুটো লেয়ারের যে প্রেসিং হচ্ছে সেই প্রেসিংয়ের জন্যে এটা হচ্ছে, এটাই হচ্ছে রেজিস্টিভ টাচ, যেটা হচ্ছে ফিঙ্গার নেলস আর প্লাস্টিক স্টাইলাস দিয়ে যেটা হয়। আর এখানে যে বলা হচ্ছে ওই ইনফ্রারেড গ্রিড টাচ, এগুলো হচ্ছে ওই ইনফ্রারেডের প্রেজেন্সে হয়। ঠিক আছে, এগুলো সেই জন্য হবে না অপশানগুলো। According to the Government of India, flash floods in July 2023 in which state severely disrupted the functioning of several power stations? তাহলে জুলাইতে 2023 সালে কিন্তু হিমাচল প্রদেশে কিন্তু ওই ফ্ল্যাশ ফ্লাডস এসেছিল। ঠিক আছে, নেক্সট, which of the following reflects the structural adjustment in India's monetary policy after the 1991 economic reforms? আচ্ছা, 1991-এ আমরা সবাই জানি ইকোনমিক একটা রিফর্মস এসেছিলো, এলপিজি। ঠিক আছে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এই যে 1991-এর যে ইকোনমিক রিফর্মস এসেছিলো
সেখানে কি হয়েছিল, আগে কি ছিল, আরবিআইয়ের ভীষণভাবে ইন্টারভেনশন ছিল, ঠিক আছে, আমাদের যে ভারতবর্ষে যে মনিটারি পলিসি ছিল তাতে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর হচ্ছে আরবিআইয়ের ভীষণভাবে ইন্টারভেনশন ছিল। বাট আফটার দ্য 1991 ইকোনমিক রিফর্মস, এখানে কি হচ্ছে, মার্কেট ডিটারমাইন্ড ইন্টারেস্ট রেটসগুলো ডিটারমাইন করছে মার্কেট উইথ রিডাকশন আরবিআই ইন্টারভেনশন, এটাই কিন্তু হয়েছিল। নেক্সট, দ্য ফর্মেশন অফ স্পেকট্রাম বাই এ গ্লাস প্রিজম অকার্স ডিউ টু, একটা প্রিজমের মধ্যে যখন কোনো একটা লাইট পাস করে তখন কি হয়, একটা প্রিজমের মধ্যে যখন লাইট পাস করবে তখন সেটা 7টা যে কনস্টিটুয়েন্ট যে কালার্স আছে সেই কালার্সের ও কিন্তু স্প্রেড করে যায়, ঠিক আছে, ভিপ জিওর যেটা আমরা বলে থাকি, ভিপ জিওর। তাহলে ওই বিমটা যখন পাস করবে একটা প্রিজমের মধ্যে দিয়ে তখন ওটা 7টা কালারে কিন্তু ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এই প্রসেসটাকে বলা হয় কি, ডিসপারশন। আচ্ছা, স্ক্যাটারিংটা কি জিনিস, স্ক্যাটারিং কিন্তু ওই যে আমাদের আকাশ যে নীল কালার হয়, দ্য স্কাই ইজ ব্লু, ঠিক আছে, এটা কেন হচ্ছে, স্ক্যাটারিংয়ের জন্য হচ্ছে, কারণ আকাশের মধ্যে অনেক ডাস্ট পার্টিকেলস আছে, যখন আমাদের সূর্যের আলোটা যখন পড়ে তখন সেটা কি হয়, ওই ডাস্ট পার্টিকেলসের জন্যে তখন তারা রিফ্লেকশন এই ধরনের হয়, তার জন্যে আমাদের স্কাইটা আলটিমেটলি আমরা ব্লু কালারের দেখতে পাই, ঠিক আছে। আর রিফ্লেকশন তো বাউন্সিং ব্যাক অফ লাইট সেম মিডিয়ামে, আর রিফ্র্যাকশন হলে কি হয়, যখন মিডিয়ামটা চেঞ্জ হয় সেটা হচ্ছে রিফ্র্যাকশন। আচ্ছা, এই ডিসপারশনটা কি বলছে, এই যে ওয়েন হোয়াইট লাইট পাসেস থ্রু আ গ্লাস প্রিজম, একটা গ্লাস প্রিজমের মধ্যে দিয়ে যখন হোয়াইট লাইটটাকে পাস করানো হয়, ওটা কি করে, 7টা যে কনস্টিটুয়েন্ট কালার্স আছে ভিপ জিওর যেটা বললাম এখনই, তাতে কি হয়, ডিভাইড হয়ে যায়, ঠিক আছে। এই যে স্প্লিটিংটা হচ্ছে হোয়াইট লাইটের ডিফারেন্ট কালার্সে, এই প্রসেসটাকেই বলা হয় ডিসপারশন অফ লাইট। এবার বলতে পারো, এই যে ডিসপারশন যেটা হচ্ছে, এই ডিসপারশনটা কী করে কেন হচ্ছে, কারণ আমরা সবাই জানি বিভিন্ন যে কালারগুলো আছে এদের ডিফারেন্ট ওয়েভলেন্থস আছে। এবার ডিফারেন্ট ওয়েভলেন্থ থাকার জন্য ওই ডিফারেন্ট বেন্ডিং ওরা হয়, ঠিক আছে, কেউ এমনি চলে যায়, কেউ একটু বেন্ড করে, কেউ অনেক বেশি বেন্ড করে, ঠিক আছে, যখন ওরা প্রিজমের মধ্যে দিয়ে পাস হচ্ছে। এই বেন্ডিংয়ের জন্যেই কিন্তু আমরা বিভিন্ন কালারগুলো দেখতে পাই। Which nutrient is primarily responsible for building and repairing tissues in the human body? তাহলে আমাদের হিউম্যান বডিতে কোন নিউট্রিয়েন্টটা রেসপন্সিবল থাকে আমাদের রিপেয়ারিং বা বিল্ডিং টিস্যুর? প্রোটিন, ঠিক আছে। Which of the following island groups in India is known to have an active volcano on barren island? আচ্ছা, অ্যাক্টিভ ভলক্যানোটা কোথায় পাওয়া যায়? ব্যারেন আইল্যান্ডে পাওয়া যায়। ব্যারেন আইল্যান্ড কোথায় আছে? আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জতে। Which ion help chlorophyll to absorb light? তাহলে লাইটকে অ্যাবজর্ব করে কে? ম্যাগনেশিয়াম, ঠিক আছে। Which of the following apparent forces caused by Earth's rotation deflects winds to the right in the northern hemisphere and southern hemisphere লেফটে? তাহলে এইটাকে কি বলা হয়? কোরিওলিস ফোর্স বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এই কোরিওলিস ফোর্সটা কি? কোরিওলিস ফোর্স বেসিক্যালি কেন হয় না, বিকজ অফ দ্য রোটেশন অফ দ্য আর্থ যেহেতু আর্থের রোটেশনের জন্য এই কোরিওলিস ফোর্সটা কিন্তু এটা অ্যাপারেন্ট ফোর্স যেটা কিন্তু জেনারেট হয়। আর এই ফোর্সের জন্যই নর্দার্ন হেমিসফিয়ারে কী হয়, উইন্ডটা রাইট দিকে ডিফ্লেক্ট করে, আর সাউথের কি হয়, লেফটের দিকে উইন্ডটা ডিফ্লেক্ট করে, ঠিক আছে। Which of the following introduced diarchy by dividing in subjects into reserved and transverse list? তাহলে ডায়ার্কি কত নাম্বার মানে কিসে হয়েছিল? 1919 সালে হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে কি হয়েছিল, এটাকে বলা হয় কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1909, এটা হচ্ছে মোরলি মিন্টো রিফর্মস, ঠিক আছে। এখানে কিন্তু সেপারেট ইলেকটোরেট হয়েছিল ফর মুসলিমস, হয়েছিল 1909-এ। ডায়ার্কি হয়েছিল 1919, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919, এই সময় কিন্তু ডায়ার্কি হয়েছিল। ইন চোলা এম্পায়ার দ্য ট্যাক্স ফ্রি ল্যান্ডস ডোনেটেড টু ব্রাহ্মিনস ওয়্যার দ্য সেটেলড ওয়্যার নোন অ্যাজ। আচ্ছা, চোলা এম্পায়ারের সময় কিন্তু বহুত ল্যান্ড কিন্তু ডোনেট করা হতো ব্রাহ্মিনসদেরকে। যে ল্যান্ডগুলো ব্রাহ্মণদেরকে ডোনেট করা হতো সেইটাকে বলা হতো কিন্তু ব্রহ্মদেবা, ঠিক আছে। যে ল্যান্ডগুলো ডোনেট করা হতো, এখানে কি বলেছে, ওয়্যার দে সেটেলড,
বলছে ওখানে ব্রাহ্মণরা সেটেলডও করতো, সেটাকে বলা হতো কি অগ্রহণম। বোঝা গেছে? লিখেই দিয়েছি। ব্রহ্মদয়া হচ্ছে ট্যাক্স ফ্রি ল্যান্ডস গ্র্যান্ট টু ব্রাহ্মিনস, ব্রাহ্মিনসদেরকে যে ট্যাক্স ফ্রি ল্যান্ডগুলো গ্র্যান্ট করা হতো তাকে বলা হতো ব্রহ্মদয়া। আচ্ছা, দেবদানা এটা হচ্ছে কি না, টেম্পলসদেরকে যে ল্যান্ডগুলো গ্র্যান্ট করা হতো সেগুলো হচ্ছে দেবদানা। উর ভীষণ ইম্পর্টেন্ট, উর এটা WBCS-এ এসেছে। অ্যাসেম্বলি অফ অর্ডিনারি ভিলেজেস এটাকে বলা হয় উর। আর সভা বা মহাসভা এটাকে কি বলা হতো, অ্যাসেম্বলি অফ ব্রাহ্মণ ভিলেজেস, ব্রাহ্মণদের যে ভিলেজ তার যে অ্যাসেম্বলি সেটাকে বলা হতো সভা বা মহাসভা। আর ল্যান্ড ফ্রি ট্যাক্স ফ্রি ল্যান্ডস ডোনেটেড টু ব্রাহ্মিনস ওয়্যার দে সেটেলড সেটা হতো কি অগ্রহণম। Which of the following reflects the Gandhian ideals incorporated as DPSP in the Constitution of India? আমরা সবাই জানি ডিপিএসপির মধ্যে গান্ধিয়ান প্রিন্সিপালসও কিন্তু ফলো হয়েছে, ঠিক আছে? তার মধ্যে কোনগুলো গান্ধিয়ান আইডিয়ালসকে রিপ্রেজেন্ট করছে সেটা কিনা, প্রমোশন কটেজ ইন্ডাস্ট্রি ইন দ্য রুরাল এরিয়াজে কটেজ ইন্ডাস্ট্রির যে প্রমোশন সেটা কিন্তু গান্ধিয়ান আইডিয়ালসের, ঠিক আছে? আমরা জেনে নিই কোনগুলো গান্ধিয়ান প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে আর্টিকেল নাম্বার 40, সেখানে কি বলা হয়েছে, ভিলেজ পঞ্চায়েতের কথা বলা রয়েছে, গ্রাম পঞ্চায়েতের তার গঠন ও শক্তিশালীকরণ, ঠিক আছে? এটা একটা হচ্ছে আর্টিকেল নাম্বার 40, এটা কিন্তু গান্ধিয়ান প্রিন্সিপাল। আর্টিকেল নাম্বার 43 যেটা এই কটেজ ইন্ডাস্ট্রিকে বলা হচ্ছে কুটির শিল্প, যেটা আর্টিকেল নাম্বার 43 বি সেটা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটিস, সমবায় সমিতির উন্নয়ন ও স্বশাসন। 46 নাম্বার আর্টিকেলস কী বলছে, SC ST বা দুর্বল শ্রেণী যারা আছে তাদের শিক্ষকতা ও অর্থনৈতিক উন্নয়ন, ঠিক আছে? SC ST বা দুর্বল যে কোনো ব্যাকওয়ার্ড ক্লাস আছে তাদের যে উন্নতি সেগুলোর কথা বলা রয়েছে 46-এ। আর্টিকেল নাম্বার 47 এখানে কি বলা হয়েছে, প্রহিবিশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস, মানে মাদক দ্রব্য বা কোনো ক্ষতিকারক পানীয়ের ব্যবহারের যে প্রহিবিট করা, নিষিদ্ধীকরণ করা, সেটা বলা রয়েছে 47-এ। আর্টিকেল নাম্বার 48-এ হচ্ছে কৃষি ও পশুপালন তার আধুনিকরণ, গরু বাছুর যে কোনো ওই পশুর সংরক্ষণ, ঠিক আছে? এগুলো সব হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল ডিএসপির মধ্যে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এগুলোর মধ্যে যে কোনো একটা তুলে দেবে, আর আদার্স আরও এক গাদা অপশান দেবে কোনটা গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ে কোনটা পড়ে না। হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ প্রার্থনা সমাজ? প্রার্থনা সমাজের সঙ্গে এনারা তিনজন জড়িত ছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা সমাজের সঙ্গে জড়িত ছিলেন না। এবার প্রার্থনা সমাজ সম্পর্কে একটু দেখে নিই। প্রার্থনা সমাজ ফাউন্ডারকে আত্মারাম পাণ্ডুরাম, ইনি হচ্ছেন ফাউন্ডার। কত সালে? 1867 সালে বম্বেতে উনি এটা ফাউন্ড করছেন। কেন ফাউন্ড করছেন? এটা বেসিক্যালি কিন্তু সোশিয়াল রিফর্মার্স, ঠিক আছে? সোশিয়াল রিফর্মস কিন্তু এটা, বোঝা গেছে? এখানে কি বলা হচ্ছে, উইডো রিম্যারেজ দিতে হবে, মহিলাদের এডুকেশন আর অ্যাবলিশন অফ কাস্ট ডিসক্রিমিনেশন, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রার্থনা সমাজের দাবি দেওয়া। দ্য অ্যাসিড প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার অফ ভেনাস, ভেনাসের যে অ্যাটমসফিয়ার সেখানে কোন অ্যাসিড পাওয়া যায়? সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়। সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে? হুইচ প্রভিশনস অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909 ওয়াজ মোস্ট ক্রিটিসাইজড ফর উইকেনিং দ্য ইউনিটি অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট? তাহলে আগেরটাতেই বললাম যে এই 1909 এটাকে কি বলা হয়, মোরলি মিন্টো রিফর্মস, ঠিক আছে? এখানে কি করা হয়েছিল না, ক্রিয়েশন অফ সেপারেট ইলেকটোরেটস ক্রিয়েট করা হয়েছিল মুসলিমদের জন্য বেসিক্যালি, এটাই ভীষণভাবে ক্রিটিসাইজড হয়েছিল। নেক্সট, হুইচ কনস্টিটিউশন অ্যান্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাডেড বোডো, ডোগরি, মাইথালি অ্যান্ড সান্থালি টু দ্য 8th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? তাহলে আমাদের যে 8th শিডিউল আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেখানে কোন অ্যামেন্ডমেন্ট করে এই বোডো, ডোগরি, মাইথালি আর সান্থালি এই চারটে ল্যাঙ্গুয়েজকে ঢোকানো হয়েছিল? আনসার হয়ে যাচ্ছে 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 সালে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু কুইক রিভিশনের জন্য 21st যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1967 সালে, তখন সিন্ধি ল্যাঙ্গুয়েজটাকে ঢোকানো হয়েছিল। 71st অ্যামেন্ডমেন্ট 1992, এখানে কঙ্কানি, মণিপুরি, নেপালি তিনটেকে ঢোকানো হয়েছিল। 92nd 2003 সালে সেটা বোডো, ডোগরি, মাইথালি, সান্থালি। আর 96th অ্যামেন্ডমেন্ট লাস্ট, যেটা ল্যাঙ্গুয়েজ রিলেটেড অ্যামেন্ডমেন্ট হয়েছিল, এই ওড়িয়াটাকে ওডিয়া করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? স্পেলিংটাকে জাস্ট চেঞ্জ হয়েছে। হু ওয়্যার দ্য সামান্থাস ইন দ্য পোস্ট গুপ্তা পিরিয়ড? তাহলে পোস্ট গুপ্তা পিরিয়ডে সামান্থাসরা কারা ছিল? সামান্থাসরা বেসিক্যালি হচ্ছে ফিউডাল লর্ডস ছিল, ঠিক আছে? নেক্সট, মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার সিস্টেম ইজ ডিলিজেন্স।
Which of the following scenarios primarily highlights a limitations of the computer system that is not overcome by its diligence? ঠিক আছে, আচ্ছা ডিলিজেন্স মানে একাগ্রতা, যেটা আমরা বলে থাকি। ঠিক আছে, আমরা সবাই জানি কম্পিউটারকে তুমি সকাল থেকে রাত পর্যন্ত তুমি যাই করে যাও না কেন, ও কিন্তু তোমাকে একদম নির্ভুল তোমাকে ডেটা দিয়ে দেবে। ঠিক আছে, এখানে জানতে চেয়েছে এর মধ্যে অপশানের মধ্যে কোনটা যেটা কিনা ডিলিজেন্সের মাধ্যমে ওভারকাম করা যাবে না, এটা লিমিটেশন কম্পিউটারের ক্ষেত্রে। A computer is used to book flights in the morning and write codes in the afternoon হবে। পারফর্ম ট্রিলিয়ন্স অফ ক্যালকুলেশন, প্রচুর ক্যালকুলেশন আমরা সেকেন্ডের মধ্যে করে দিতে পারি। মাচ ফাস্টার দ্যান হিউম্যানস, এটাও ঠিক। আ কম্পিউটার কন্টিনিউস দ্য প্রসেসিং ডেটা ফর 72 hours straight উইথাউট লজিং এনি অ্যাটেনশন, এটাও ঠিক হবে। কিন্তু আ কম্পিউটার জেনারেটস ইনকারেক্ট আউটপুট বিকজ দ্য ইনিশিয়াল ডেটা এন্টার্ড ওয়াজ লস। তুমি যদি কম্পিউটারের ডেটায় যদি ভুল ঢোকাও তাহলে তার আউটপুট তো ভুল বেরোবেই, এটা কম্পিউটারের ডিলিজেন্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটাই হয়ে যাবে সঠিক উত্তর, কারণ এখানে বলেছে নট overcome by its diligence. Which of the following cabinet committees is not headed by the prime minister? আচ্ছা, আমরা সবাই জানি অনেক ক্যাবিনেট কমিটিস আছে যেগুলো কিন্তু প্রাইম মিনিস্টার হেড করে, এদের মধ্যে কোনটা প্রাইম মিনিস্টার হেড করে না? কোনটা হবে? ক্যাবিনেট কমিটিস অন এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এটা প্রাইম মিনিস্টার হেড করে। এখানে করে না হচ্ছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, যেটা ঠিক আছে, এটা কিন্তু একমাত্র প্রাইম মিনিস্টার কিন্তু এটার হেড করে না। এখন কে করছে হেড? রাজনাথ সিং, দ্য ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে ক্যাবিনেট কমিটিস অন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, এটা কে হেড করছে? রাজনাথ সিং, ডিফেন্স মিনিস্টার আমাদের। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে, তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। কিন্তু আমি কিন্তু ডেলি আনছি এই সিরিজগুলো, কারণ সামনে এনটিপিসি এক্সামও আছে, ডাব্লিউবিসিএস এক্সাম আছে, মিসেলেনিয়াস এক্সাম আছে, বিভিন্ন এক্সাম আছে। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্যেই ইম্পর্ট্যান্ট, তো তোমরা করে যেও অবশ্যই। চলো।